আসসালামু আলাইকুম, আমি K77 এর সৈকত আহমেদ। তো আজকে আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ও অ্যাকশন পটেনশিয়ালের আইটেমটা দেখব। মেইনলি প্রফে কোন কোয়েশ্চেনগুলো আসছে এবং সেই সাথে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মেমব্রেন পটেনশিয়াল। তো মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন অফ ভার্চুয়ালি অল দ্য সেলস অফ বডি ইজ কল্ড মেমব্রেন পটেনশিয়াল। আসলে মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্সের কারণে সেলের দুই পাশে ভোল্টেজের ডিফারেন্সের কারণে যে পটেনশিয়ালটা ক্রিয়েট হয় ওইটাকে মেমব্রেন পটেনশিয়াল বলতেছে। তো ভোল্টেজের পার্থক্যটা আবার ক্রিয়েট হয় আমাদের চার্জের ডিফারেন্সের কারণে, মানে উভয় পাশে চার্জের একটা ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সের কারণে মেইনলি ভোল্টেজের ডিফারেন্স হবে, ভোল্টেজের ডিফারেন্সের কারণে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, আর এই পটেনশিয়াল ডিফারেন্সটাই মেমব্রেন পটেনশিয়াল ক্রিয়েট করতেছে। তো মেইন কোয়েশ্চেনটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালের ইম্পর্টেন্স। আমরা দেখতে পাচ্ছি যে মেমব্রেন পটেনশিয়ালের ইম্পর্টেন্স হচ্ছে কন্ডাকশন অ্যান্ড প্রপাগেশন অফ নার্ভ অ্যান্ড কার্ডিয়াক ইম্পালস। এরপরে মাসেল কন্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মাসেল কন্ট্রাকশন নিয়ে একটা আইটেমই আছে। আর ইনফ্লাক্স অ্যান্ড ইফ্লাক্স অফ আয়ন্স। আমরা জানি ইনফ্লাক্স মানে সেলের ভিতরে প্রবেশ করা, আর ইফ্লাক্স মানে সেল থেকে কোনো আয়নের বের হয়ে যাওয়া। আর সিক্রেশন অফ গ্ল্যান্ডুলার সেলস, আর মুভমেন্ট অফ সিলিয়া অ্যান্ড ফাংশন অফ ম্যাক্রোফেজ। এই শেষের তিনটা এত বেশি গুরুত্বপূর্ণ না। এখন 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ডেফিনেশন আর কিছু সার্টেন সেলসের ভ্যালু। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে কনস্ট্যান্ট electrical potential difference across the cell membrane with the inside negative relative to the outside of the cell at rest is called resting membrane potential. এটা গাইড থেকেও ডেফিনেশনটা দেওয়া যেতে পারে অথবা লেকচার থেকেও দেওয়া যেতে পারে। তো বিষয়টা হচ্ছে যে সেলের রেস্টিং স্টেজে যেই পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হয় ওইটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো আমরা জানি সেলে অনেক প্রোটিন থাকে যেগুলো নেগেটিভলি চার্জড থাকে, ওই কারণে সেলের ইনসাইডে নেগেটিভিটি ক্রিয়েট হয়। এছাড়াও পটাশিয়াম ভিতর থেকে আমরা জানি যে পটাশিয়াম ভিতরে বেশি থাকে আর সোডিয়াম থাকে বাইরে বেশি। মানে বিষয়টা হচ্ছে যে সাগরের পানিতে একটা পটাশিয়াম ভর্তি যদি ব্যাগ আমরা ফেলে দিই তো ওইটা হচ্ছে মানে এটা রিপ্রেজেন্ট করবে আর কি, মানে পটাশিয়াম সেলের ভিতরে অনেক বেশি থাকতেছে আর বাইরে থাকতেছে সোডিয়াম বেশি। তো আমরা জানি যে সোডিয়াম পটাশিয়াম এটিপিজের কারণে, মানে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে 3টা সোডিয়াম প্রত্যেকবার বাইরে চলে যাচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের অপোজিটে। মানে এই ক্ষেত্রে সোডিয়াম ভিতরে কম আছে, কিন্তু এই সোডিয়াম এনার্জির মাধ্যমে ভিতর থেকে বাইরে চলে যেতেছে, আর 2টা পটাশিয়াম ভিতরে ঢুকতেছে। তো নিট ইফেক্টটা হচ্ছে ভিতরে একটা নেগেটিভ চার্জের ক্রিয়েট হইতেছে, আর এই যে সেলের ভিতরে যে নেগেটিভলি চার্জ মেন প্রোটিনগুলো আছে ওইগুলো ডিফিউশন হয় না, ওইটার কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভ হইতেছে। আর বাইরে যেহেতু পটাশিয়াম চলে যাচ্ছে প্রত্যেক সোডিয়াম পটাশিয়াম এটিপিজের কারণে, এই কারণে সেলের বাইরে পজিটিভিটি ক্রিয়েট হইতেছে। তো আমরা আচ্ছা, হোয়ার প্রেজেন্ট থেকে বোঝা যায় যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মোটামুটি সব সেলের মধ্যে আছে। আর এটা বললাম যে এই যে কজটা তো আগেই বলছি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল রেজাল্টস ফ্রম সেপারেশন অফ এক্সেস অফ পটাশিয়াম চার্জেস আউটসাইড। এই আউটসাইড কেন যেতেছে? আউটসাইডের কারণ আমি বলতেছি যে সোডিয়াম বেশি আছে, এরপরে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে সোডিয়াম ভিতর থেকে সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে, এই কারণে পজিটিভ চার্জ বাইরে থাকতেছে সেলের, আর নেগেটিভ চার্জ ইনসাইড ভিতরে থাকতেছে, এটা আমি একটু আগে বললাম। এখন হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের মান ইন ডিফারেন্ট সেল। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতেও এই চার্টটা লাগবে। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এই জায়গায় দেখতে পারতেছি যে নার্ভ ফাইবার্স, কার্ডিয়াক মাসেল আর স্কেলিটাল মাসেল, এই তিনটার ক্ষেত্রে 90 মিলিভোল্ট রিলেটেড। তো নার্ভ ফাইবারের ক্ষেত্রে এটা -90 ডিরেক্ট, আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে -85 to 90, আর স্কেলিটাল মাসেলে -80 to 90, আর নিউরনে -70, আর এসি নোড আর স্মুথ মাসেলে হচ্ছে 60 সাথে রিলেটেড, মনে রাখার জন্য আর কি। তো এসি নোডের ক্ষেত্রে -55 to 60,
আর স্মুথ মাসেলের ক্ষেত্রে সেটা -50 to 60, আর আরবিসির ক্ষেত্রে শুধু 9। এখন কোয়েশ্চেন হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন নেগেটিভ। এটা আমরা আগে বলছি যে রোলস অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প আর গিবস ডোনান মেমব্রেন ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে গিয়ে এই যে আমি বললাম না, সেলের ভিতরে নেগেটিভলি চার্জ প্রোটিন থাকে, মেনলি প্রোটিন আর ফসফেট থাকে, আর পটাশিয়ামস ফ্রিলি পারমিয়েবল, মানে যতটুকু পরিমাণ পটাশিয়াম সেল মেমব্রেন দিয়ে বের হতে পারে ততটুকু পরিমাণ সোডিয়াম ভিতরে ঢুকতে পারে না। এই কারণে যেহেতু সেলের ভিতরে সোডিয়াম বেশি, পটাশিয়াম বেশি, এই কারণে পটাশিয়াম সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে, আর যে পরিমাণ পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাচ্ছে সেই পরিমাণ সোডিয়াম ভিতরে ঢুকতে পারতেছে না। এই কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভ হয়। আর সোডিয়াম পটাশিয়াম পাম্পের কথাটা আগেই বলছি যে 3টা সোডিয়াম বাইরে যাচ্ছে আর 2টা পটাশিয়াম ভিতরে ঢুকতেছে। এটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের অপোজিটে যাচ্ছে, এই কারণে এনার্জি লাগবে। এই কারণে প্রত্যেকবার সোডিয়াম পটাশিয়াম পাম্প যতবার কাজ করবে ততবার একটা নেগেটিভ চার্জ সেলের ভিতরে ক্রিয়েট হবে। আচ্ছা, এটা ডি এর কোয়েশ্চেন না, মেনলি আমাদের ডি এর কোয়েশ্চেনগুলোই আলোচনা করতে হবে। তো এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল প্রডিউসড অ্যান্ড মেনটেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা মোটামুটি অনেকবার আসে, অনেক জায়গায় আসে। তো এটা মেনলি এটা মনে রাখার জন্য আমরা এই ছবিটা মনে রাখবো। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ক্রিয়েট হইতেছে সোডিয়াম পটাশিয়াম পাম্প আর পটাশিয়াম লিকেজ চ্যানেল বা পটাশিয়াম সোডিয়াম লিকেজ চ্যানেলের কারণে। এই ক্ষেত্রে মেইন কারণটা হচ্ছে পটাশিয়াম ভিতর থেকে, আমরা জানি যে পটাশিয়াম সেলের ভিতরে বেশি থাকতেছে, তো পটাশিয়াম ডিফিউশন হবে, এই ডিফিউশন পটেনশিয়াল ক্রিয়েট হবে একটা। এই ডিফিউশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার কারণে মেইনলি -94 মিলিভোল্ট চার্জ সেলের ভিতরে ক্রিয়েট হবে আর কি। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যদি শুধুমাত্র পটাশিয়ামের কারণে হতো তো সেটা হতো -94 মিলিভোল্ট, কিন্তু পটাশিয়ামের পাশাপাশি পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাবে, সাথে সাথে সোডিয়ামও বাইরে থেকে ভিতরে ঢুকবে। তো যখন সোডিয়ামের ডিফিউশন হবে, ওই সোডিয়ামের ডিফিউশনটা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে, শুধুমাত্র সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পটাশিয়ামটা হওয়ার কথা ছিল +61 মিলিভোল্ট। এই ডিফিউশন পটেনশিয়ালটা মেনলি নান্সড পটেনশিয়াল থেকে আসে। নান্সড পটেনশিয়ালটা আবার কাউন্ট করা হয় নান্সড ইকুয়েশন থেকে আর কি। ইকুয়েশনটা হচ্ছে ±61/z ইন্টু লগ কনসেন্ট্রেশন ইনসাইড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন আউটসাইড। এই জায়গায় জেড হচ্ছে চার্জের পরিমাণ, মানে চার্জ কত। যেহেতু আমরা পটাশিয়াম আর সোডিয়াম নিয়ে আলোচনা করতেছি, তো চার্জ +1, তো প্লাস মানে 1, এই কারণে ±61 ইন্টু লগ কনসেন্ট্রেশন ইনসাইড বাই আউটসাইড দিয়ে হিসাব করলেই হবে। এখন আমরা জানি যে পটাশিয়ামের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইনসাইডে অনেক বেশি থাকতেছে, অ্যারাউন্ড 140, আর কনসেন্ট্রেশন আউটসাইডে থাকতেছে 4 এর পাশাপাশি। গাইটনে শুধু রেঞ্জ না দিয়ে শুধু একটা ভ্যালু দিয়ে হিসাবটা করছে। আমরা যদি হিসাবটাই চলে যাই, এই যে এই জায়গায় পটাশিয়াম, তো ইএমপিটা ওরা ডাইরেক্ট নার্নস ইকুয়েশন দিয়ে হিসাব করে ফেলছে। এই স্লাইডটা আমি লেকচার থেকে নিছি। তো ইএমপি 61 ইন্টু লগ ইনসাইডে হচ্ছে, আমরা জানি যে ইনসাইডে পটাশিয়াম বেশি থাকে 140 ডিভাইডেড বাই 4, তো ইকুয়েশনের মাধ্যমে 94 মিলিভোল্ট আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা। কিন্তু নার্নস পটেনশিয়ালের সাইনটা আসলে কি হবে, এই সাইনটা আসলে হবে যদি ইনসাইড থেকে আউটসাইডে নেগেটিভ চার্জ ডিফিউশন হয়, তাহলে সাইন হবে প্লাস। ইনসাইড থেকে আউটসাইডে, সেলের ইনসাইড থেকে আউটসাইডে যদি নেগেটিভ চার্জের ডিফিউশন হবে তাহলে চার্জ হবে, নার্নস পটেনশিয়ালের চার্জ হবে মাইনাস। আর যদি পজিটিভ চার্জ সেলের ইনসাইড থেকে আউটসাইডে যায় সেই ক্ষেত্রে চার্জটা হবে মাইনাস। এই কারণে পটাশিয়ামের নার্নস পটেনশিয়াল হইতেছে -94। এখন আমরা দেখতেছি যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালি মেইনলি 3টা কারণ।
পটাশিয়ামের ডিফিউশন ফ্রম ইনসাইড টু আউটসাইড, যেহেতু পটাশিয়াম সেলের ভিতরে বেশি আছে। 2 নাম্বার হচ্ছে সোডিয়ামের ডিফিউশন ফ্রম আউটসাইড টু ইনসাইড। এই যে সোডিয়াম ডিফিউশন ফ্রম আউটসাইড টু ইনসাইড, এই পটাশিয়াম আর সোডিয়াম দুইটাই কিন্তু পটাশিয়াম লিক চ্যানেল। এই যে গাইটনে যেটা বলছে পটাশিয়াম লিক চ্যানেল, সেটা গাইডে বলছে পটাশিয়াম সোডিয়াম লিক চ্যানেল। এটার মাধ্যমে মেনলি পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাইতেছে আর বাইরে থেকে সোডিয়াম ভিতরে ঢুকতেছে। আর আরেকটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম পাম্প। তো এই ক্ষেত্রে যদি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা যদি পটাশিয়ামের কারণে ক্রিয়েট হইতো, তো সেটা হতো -94 মিলিভোল্ট। আমরা এই যে ক্যালকুলেশনটা দেখছি, কিন্তু সেই সাথে সাথে এই ক্ষেত্রে সোডিয়ামও কিছু ডিফিউশন হবে। এই ক্ষেত্রে যদি শুধু সোডিয়ামের কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ক্রিয়েট হইতো, সেই ক্ষেত্রে সেটা হইতো +61 মিলিভোল্ট। এই ক্ষেত্রেও রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল শুধুমাত্র পটাশিয়ামের ক্ষেত্রে যদি হইতো, এই ক্ষেত্রে 61 মিলিভোল্ট হইতো। কিন্তু আমরা জানি যে একই সাথে সোডিয়াম ও পটাশিয়ামের ডিফিউশন হইতেছে। এই ক্ষেত্রে যেহেতু দুইটা আয়নের ডিফিউশন হইতেছে, এই ক্ষেত্রে আমরা নার্নস্ট ইকুয়েশনটা ইউজ করতে পারবো না। আমাদের ইউজ করতে হবে গোল্ডম্যান ইকুয়েশনটা দুই বা ততোধিক যদি আয়নের ডিফিউশন একসাথে সেল মেমব্রেনে হয়, সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হয়। এই ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা হবে -61 ইন্টু লগ আউটসাইডের যেই আয়নগুলো আছে তাদের কনসেন্ট্রেশন ইন্টু পারমিয়েবিলিটি ডিভাইডেড বাই ইনসাইডের যেই আয়নগুলো আছে তাদের কনসেন্ট্রেশন ইন্টু পারমিয়েবিলিটির যোগফল। মানে আমরা যদি চিন্তা করি যে এনে গাইটনে যেটা দিছে সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইডের ক্ষেত্রে তারা চিন্তা করছে। এই ক্ষেত্রে ইকুয়েশনটাই -61 ইন্টু লগ সোডিয়ামের ইনসাইডের কনসেন্ট্রেশন ইন্টু পারমিয়েবিলিটি প্লাস পটাশিয়ামের ইনসাইডের কনসেন্ট্রেশন ইন্টু পারমিয়েবিলিটি প্লাস ক্লোরাইডের ইনসাইডের কনসেন্ট্রেশন ইন্টু পারমিয়েবিলিটি ডিভাইডেড বাই আউটসাইডের এই আয়নগুলোর কনসেন্ট্রেশন ইন্টু পারমিয়েবিলিটির যোগফল। এটার মাধ্যমেই হয়েছে, মানে তারা গোল্ডম্যান ইকুয়েশনটা বুঝাইছে। যেহেতু আমাদের ক্ষেত্রে দুইটা আয়ন, এই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে পটাশিয়ামের আর সোডিয়ামের, এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে -61 ইন্টু লগ কনসেন্ট্রেশন সোডিয়াম ইনসাইড ইন্টু permeability of sodium plus concentration of potassium inside into permeability of potassium divided by সোডিয়ামের কনসেন্ট্রেশন ইনসাইড ইন্টু পারমিয়েবিলিটি প্লাস পটাশিয়ামের কনসেন্ট্রেশন আউটসাইড সোডিয়ামের কনসেন্ট্রেশন আউটসাইড ইন্টু সোডিয়ামের পারমিয়েবিলিটি প্লাস পটাশিয়ামের কনসেন্ট্রেশন আউটসাইড ইন্টু পারমিয়েবিলিটি। তো এই দুইটা আয়নের পারমিয়েবিলিটি ও কনসেন্ট্রেশনের এই গোল্ডম্যান ইকুয়েশনে দেওয়ার পর সোডিয়াম আর পটাশিয়ামের কারণে যদি শুধুমাত্র হইতো, সেই ক্ষেত্রে হইতো -86 মিলিভোল্ট। কিন্তু আমরা জানি আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, মানে সোডিয়াম পটাশিয়াম এটিপি যেটাকে বলি আর কি আমরা, ওইটার কারণে -4 মিলিভোল্ট, সেটার কারণে -4 মিলিভোল্ট ওই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আবার অ্যাড করতে হবে। এই যে, তো টোটাল নেট ইফেক্টটা হবে পটাশিয়াম আর সোডিয়ামের ডিফিউশনের কারণে -86 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে। এর সাথে সোডিয়াম আর পটাশিয়াম পাম্পের কারণে -4 মিলিভোল্ট ক্রিয়েট হয়েছে। তো এই দুইটার সামেশনের মাধ্যমে -90 মিলিভোল্ট। এটা আসলে মেনলি নার্ভ ফাইবারের জন্য অ্যাকশন পটেনশিয়ালটা ওরা কাউন্ট করছে আর কি। আর আমাদের যদি প্রফে আসে তো আমরা এই ফিগারটা দিয়ে দিব, আর যদি কারো সময় থাকে তো গাইটনের এই ফিগারটা দিতে পারি। আর এই কাউন্টিংগুলা মানে নার্নস্ট ইকুয়েশন ইউজ করে যে কাউন্টিংটা হয় সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে, এই যে 94 আর 61, ওইগুলা দেখানোর দরকার নাই। ওইগুলো যদি ভাইবাতে জিজ্ঞেস করে সেই কারণে দেখানো হয়েছে আর কি। এরপরে যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল।
তো অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা হঠাৎ করে অনেক বেড়ে যায়, কারণ বেড়ে যায় হচ্ছে সোডিয়ামের ডিফিউশনের কারণে। মেইনলি স্টিমুলেশন পেলে যদি এটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছতে পারে, ওই সময় ভোল্টেজ গেটেড সোডিয়াম ওপেন হয়। এই কারণে সেলের ভিতরে, আচ্ছা আমরা সংজ্ঞাটাতে পরে আসতেছি, সেলের ভিতরে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে সেলের ভিতরে সোডিয়াম প্রবেশ করবে। সোডিয়াম প্রবেশ করার কারণে সেলের ভিতরে চার্জ ধনাত্মক মানে ধনাত্মকের দিকে চলে যাবে, মানে পজিটিভিটি ক্রিয়েট হবে। আমরা আগে বলছি, আমরা যদি নার্ভ ফাইবারের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নার্ভ ফাইবারে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল -90 মিলিভোল্ট। এখন যদি পটাশিয়াম আয়ন, যেহেতু পটাশিয়াম আয়ন হচ্ছে ধনাত্মক আয়ন, পজিটিভ আয়ন, এই কারণে যদি পটাশিয়াম সোডিয়াম আয়ন হচ্ছে ধনাত্মক আয়ন, তো সোডিয়াম চ্যানেলটা যখন ওপেন হইতেছে তো সোডিয়াম প্রবেশ করবে। প্রবেশ করার কারণে এই নেগেটিভিটিটা কমতে 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 জিরোর দিকে চলে যাবে। তো ওই জিরোর দিকে যেতে যেতে ওভারশুট হবে। এই ওভারশুট হওয়ার এক পর্যায়ে রিপোলারাইজেশন হইতেছে, মানে এই জায়গায় সোডিয়াম চ্যানেলটা যেই সময় বন্ধ হইতেছে ওই সময় আবার পটাশিয়াম চ্যানেলটা খুলতেছে। এই পটাশিয়াম চ্যানেল খোলার কারণে আমরা জানি যে পটাশিয়াম সেলের ভিতরে বেশি, এই পটাশিয়াম ভিতর থেকে বাইরে চলে যাবে, আর সোডিয়ামের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, এই কারণে বাইরে থেকে কোনো সোডিয়াম ভিতরে ঢুকতে পারতেছে না। যেহেতু সেলের ভিতর থেকে ধনাত্মক আয়ন বাইরে চলে যেতেছে, তো সেলের ভিতরে আবার নেগেটিভ আয়ন সৃষ্টি হবে। এটাকে আবার যেহেতু পোলারাইজেশন হইতেছে, মানে সেলের ভিতর আর বাইরের মধ্যে চার্জের ডিফারেন্স আবার সৃষ্টি হইতেছে, মানে পোলারিটি সৃষ্টি হইতেছে, এই কারণে এটাকে আবার রিপোলারাইজেশন বলতেছে। কারণ প্রথমে সেলটা ছিল নেগেটিভলি চার্জড, এরপরে সোডিয়াম ভিতরে ঢুকছে, এই কারণে পোলারিটি হ্রাস পাইছে। এই হ্রাস পাওয়াটারে বলতেছে ডিপোলারাইজেশন। আর ডিপোলারাইজেশন মেইনলি হইতেছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলার কারণে। আর রিপোলারাইজেশন মানে পুনরায় পোলারাইজ হইতেছে, যে সেলটা পুনরায় পোলারাইজড হইতেছে, এই কারণে এটাকে রিপোলারাইজেশন বলতেছে। তো রিপোলারাইজেশনের পরে একটা হাইপার পোলারাইজেশন দিছে। হাইপার পোলারাইজেশনটা হচ্ছে পটাশিয়াম আয়নটা অনেকক্ষণ যাবৎ খুলে থাকার কারণে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে পৌঁছার পরেও এটা মানে প্রম্পটলি, মানে সাথে সাথে বন্ধ হইতেছে না। এই সাথে সাথে বন্ধ না হওয়ার কারণে কিছুক্ষণ পটাশিয়াম চ্যানেল ওপেন থাকে, এই কারণে পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাইতেছে। এই কারণে এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চেয়েও নিচে চলে যেতেছে ভোল্টেজটা, এটাকেই বলতেছে হাইপার পোলারাইজেশন। তো এখন আমরা সংজ্ঞায় আসি। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে সাডেন অ্যান্ড র্যাপিড চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল ফ্রম ইটস নর্মাল রেস্টিং নেগেটিভ স্টেট towards positivity and then almost equally rapid change back again to its normal resting stage is called action potential। মানে বলতেছে হঠাৎ করেই এবং তাৎক্ষণিকভাবে মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ স্টেট থেকে পজিটিভ স্টেটের দিকে যাচ্ছে, এবং সাথে সাথে ওই পজিটিভ স্টেটে যাওয়ার পরে সাথে সাথে আগের মতোই দ্রুত আবার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ফেরত করতেছে। মানে এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা ছিল -90-তে, এরপরে সোডিয়াম চ্যানেল খোলার কারণে, এই সোডিয়াম চ্যানেল খুলতেছে কেন, এই বিভিন্ন স্টিমুলাসের কারণে সোডিয়াম চ্যানেলটা থ্রেশহোল্ডে যখন চলে যাবে, থ্রেশহোল্ডে চলে যাওয়ার পরে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা খুলবে। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলার কারণে এই ডিপোলারাইজেশন, ডি মানে হ্রাস পাওয়া এবং পোলারাইজেশন বলছি, সেলের ভিতরে যে পোলারিটিটা ছিল সেটা হ্রাস পাইতেছে, এই কারণে এটাকে বলছে রিপোলারাইজেশন। তো রিপোলারাইজেশনের একটা স্টেটে মানে +35 মিলিভোল্টের কাছাকাছি যাওয়ার ফলে সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। এই সময় আবার পটাশিয়াম চ্যানেলের অ্যাক্টিভেশন হয় +35 মিলিভোল্টে পৌঁছার পর আর কি। তো ওই সময় পটাশিয়াম চ্যানেলটা ওপেন হইতেছে, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা ওপেন হইতেছে, আর সোডিয়াম চ্যানেলটা বন্ধ হইতেছে। যেহেতু পটাশিয়াম ভিতর থেকে বাইরে যেতেছে, আবার পোলারিটি সৃষ্টি হইতেছে, এটারে বলতেছে রিপোলারাইজেশন। আর
রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে পৌঁছার সাথে সাথেই যেহেতু পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হইতেছে না, এই কারণে হাইপার পোলারাইজেশনটা হইতেছে। তো গাইডের ফিগারটার মধ্যে ডিপোলারাইজেশন কোন চ্যানেল খোলার কারণে হইতেছে আর রিপোলারাইজেশন কোন চ্যানেল খোলার কারণে হইতেছে এটা দেওয়া নাই। তো গাইডেরটা না দিয়ে এটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর স্টেজ হচ্ছে তিনটা স্টেজ, অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে রেস্টিং স্টেট, মানে রেস্টিং অবস্থায় সেলের যে স্টেটটা থাকে, এরপরে যদি কোনো স্টিমুলাস পায়, স্টিমুলাসটা যদি থ্রেশহোল্ড লেভেলে পৌঁছতে পারে অথবা থ্রেশহোল্ড লেভেলের উপরে উঠে, তখন ডিপোলারাইজেশন হবে সোডিয়াম চ্যানেল খোলার কারণে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে কোন চ্যানেল কোন সময় খুলতেছে আর বন্ধ হইতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে নর্মাল অ্যাকশন পটেনশিয়ালটা দিছে, কিন্তু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে একটা প্লেটু দেখা যায়। প্লেটু হইছে ওই জায়গায় সোডিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল নামক আরেকটা চ্যানেল থাকে। তো ওই অবস্থায় প্রলঙ্গেশন হয়, মানে রিপোলারাইজেশনের ডিপোলারাইজেশন যখন পিকে চলে যায় তখন ওইটার প্রলঙ্গেশন হয়, আর রিপোলারাইজেশন হইতে একটু লেট হয়। ওইটা হচ্ছে ওই সময় ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে আর সোডিয়াম চ্যানেল ওপেন হইতে লেট হবে। যেহেতু ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে, এই কারণে প্রলঙ্গেশন হবে আর কি, পিকের প্রলঙ্গেশন হবে, ওইটারই প্লেটু বলতেছে। যা হোক, ওই প্লেটুর ছবিটা থাকলে বুঝতে অনেক সুবিধা হইতো। এরপরে আচ্ছা, ডেভেলপমেন্ট অফ অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, এটা আমি বলছি যে ডেভেলপমেন্ট অফ অ্যাকশন পটেনশিয়াল কীভাবে হইতেছে। যে সময় স্টিমুলাসটা আসতেছে, স্টিমুলাস আসার আগে কোনো সময় অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে না। স্টিমুলাসটা যদি থ্রেশহোল্ড লেভেলের টাচ করে অথবা থ্রেশহোল্ড লেভেলের উপরে যায়, তখনই অ্যাকশন রেস্টিং স্টেট থেকে সোডিয়াম চ্যানেলটা খুলবে। খোলার কারণে ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশনের এক পর্যায়ে ভোল্টেজ অনেক বেড়ে যাওয়ার কারণে সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে। ওই সময় পটাশিয়াম চ্যানেলের অ্যাক্টিভেশন হবে। ওই পটাশিয়াম চ্যানেলের অ্যাক্টিভেশনের কারণে পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাবে, ওই সময় রিপোলারাইজেশন হবে। এই রিপোলারাইজেশনে হওয়ার পরে হাইপার পোলারাইজেশন হবে। হাইপার পোলারাইজেশনের পরে আবার নর্মাল রেস্টিং লেভেলে যাবে, এইভাবেই চলতে থাকবে। যে এটাই বলছে যে ফার্স্ট, as long as the membrane of nerve fiber remains undisturbed, no action potential occurs in the normal nerve. However, if any event cause initial rise in the membrane potential up to the threshold level, মানে threshold লেভেলে গেলে পজিটিভ ফিডব্যাক ভিসিয়াস সাইকেল। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে সোডিয়াম যদি থ্রেশহোল্ড লেভেলে যায়, সোডিয়াম চ্যানেলগুলা পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে সবগুলা চ্যানেল খুলবে। ওই খোলার কারণে সোডিয়াম ভিতরে ঢুকতেছে, ঢোকার কারণে ডিপোলারাইজেশন হইতেছে। +35 মিলি ভোল্টে পৌঁছাইলে সোডিয়াম চ্যানেল ভোল্টেজ কেটে সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, সাথে সাথে পটাশিয়াম চ্যানেলগুলা খুলবে। ওই খোলার কারণে রিপোলারাইজেশন হবে। রিপোলারাইজেশনের পরে হাইপার পোলারাইজেশন হয়ে আবার নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে যাবে। তো অল ওর নান লো, এটা অল ওর নান লো এই ক্ষেত্রে হচ্ছে যদি স্টিমুলেশন পেলে অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হবে, কিন্তু যদি স্টিমুলেশনের ইন্টেন্সিটি যদি থ্রেশহোল্ড লেভেলের যতই বেশি হোক, অ্যাকশন পটেনশিয়ালের এমপ্লিটিউডে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অল অর নান লো, মানে যদি থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে তাহলে অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হবে, কিন্তু এর উপরে যদি যায়, ইন্টেন্সিটি যতই বেশি হোক, মানে অ্যাকশন পটেনশিয়ালের অ্যামপ্লিটিউডে কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে অল অর নান লো। আর নান লো বলা হয়েছে কারণ যদি থ্রেশহোল্ড লেভেল না টাচ করে তাহলে কোনো সময় অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে না। তো এরপরে তো লাস্ট কোয়েশনটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন নার্ভ অ্যান্ড মাসেল এক্সাইটেবল টিস্যু, যেটা অনেক আগে আসছিল। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিই। তো নার্ভ
অ্যান্ড মাসেল টিস্যুর মধ্যে ডিফারেন্স চাইতেছে। তো আমরা জানি নার্ভ টিস্যু মানে নার্ভাস টিস্যুর ফাংশনাল এলিমেন্টটা হচ্ছে নিউরন, এটা আমরা সিএনএসে ভালোভাবে পড়তে পারবো। আর মাসেলের ক্ষেত্রে মেইন কন্ট্রাকশনটা করে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। আর নার্ভের আমরা ফাংশন জানি যে ইন্টিগ্রেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ নার্ভ ফাইবার্স, মানে সেন্সরি ইম্পালস সিএনএসে নিয়ে যাবে আর সিএনএস থেকে মোটর ইম্পালস নিয়ে আসবে। আর মাসেলের ফাংশন আমরা জানি যে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। আর রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা আগেই বলছি নার্ভের ক্ষেত্রে, নার্ভ ফাইবার্সের ক্ষেত্রে -90 বলছিলাম, আর নিউরনসের ক্ষেত্রে -70 মিলিভোল্ট। আর মাসেলসের ক্ষেত্রে স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে বলছিলাম যে -80 টু 90 মিলিভোল্ট, আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এটা হচ্ছে -85 টু 90 মিলিভোল্ট। আর স্টিমুলাস এটা নার্ভ ফাইবার্স আর মাসেল ফাইবার্স দুইটার ক্ষেত্রেই সেমই, এটা ইলেকট্রিক্যাল, কেমিক্যাল আর মেকানিক্যাল যে কোনো স্টিমুলাস যদি থ্রেশহোল্ড লেভেল টাচ করে তো অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় আর কি। এই ক্ষেত্রে স্টিমুলাসটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর কেমিক্যাল সবগুলাই দুইটার ক্ষেত্রে হবে। আর প্লেটো যেটা বলছিলাম যে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে প্লেটোটা থাকে, কিন্তু প্লেটো নার্ভ ফাইবার্সে কোনো প্লেটো থাকে না। আর কন্ট্রাক্টাল মেকানিজম, আমরা জানি মাসেলগুলো কন্ট্রাকশন করে এর মাধ্যমে আমরা বিভিন্ন ভলেন্টারি মুভমেন্ট করি আর কি। ভলেন্টারি আর ইনভলেন্টারি মুভমেন্টটা হইতেছে অটোনমিক নার্ভাস সিস্টেমের ব্যাপার। যাই হোক, মাসেলে কন্ট্রাকশন হইতেছে কিন্তু নার্ভ ফাইবারে আমরা জানি কোনো কন্ট্রাকশন হয় না। নার্ভ ফাইবার মেনলি কন্ডাকশনের কাজটা করে, মানে ইম্পালস কন্ডাকশনের কাজটা করে। আর সিক্রেটরি মেকানিজম আমরা জানি নার্ভ ফাইবার থেকে নিউরোট্রান্সমিটার সিক্রেট হয়। নিউরোট্রান্সমিটারটা মেনলি সিক্রেট হইতেছে প্রিসিনাপটিক টার্মিনাল থেকে সিক্রেট হবে নিউরোট্রান্সমিটারটা। আর মাসেলের ক্ষেত্রে এই ধরনের কোনো সিক্রেশন হয় না। আচ্ছা, এইগুলাই ছিল ডিউ এর কোয়েশ্চেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।